পত্রিকায় একটা নিউজ দেখলাম। সেই নিউজটার শিরোনামটা আপনাদেরকে আমি বলছি। শিরোনামটা হলো, প্রথম আলোতে পেয়েছি নিউজটা, যে আওয়ামী ঘনিষ্ঠ থেকে যুবদল নেতা পরিচয় দিয়ে দাপট, চাঁদা না দিলেই গুলি। এটা একদম রাজধানীর ঢাকার কমলাপুর এলাকার ঘটনা আর কি। মতিঝিল, আরামবাগ, কমলাপুর এই এলাকা ধরে একজন লোক মাস্তানি করে বেড়াচ্ছে। একটা ফোন নাম্বার থেকে ফোন করে বলে চাঁদা দিতে হবে, না হলে গুলি করবে। কমলাপুরের যে একজন গরুর হাটের যে ইজারাদার ছিল, এমন একজন লোক তিনি ফোন করেছিলেন, টাকা না দেওয়ায় তার ওখানে যে গুলিও করেছেন। এরকম ঘটনা আমি আর ডিটেলে গেলাম না, আমি এটুকু বলছি। দেখেন, আপনি শিরোনামটা দেখেন, সেটা হলো আওয়ামী ঘনিষ্ঠ থেকে যুবদল নেতা পরিচয় দিয়ে দাপট। একসময় সে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল, এখন সে যুবদল নেতা নিজেকে পরিচয় দিচ্ছে যে আমি একজন যুবদল নেতা, অতএব সে দাপট দেখাচ্ছে। আমি যে কয়েক পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে সে আওয়ামী ঘনিষ্ঠই হোক আর যুবদল নেতাই হোক, সে দাপট দেখাচ্ছে কার জুড়ে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী ঘনিষ্ঠ হওয়াটা একটা দাপটের উৎস ছিল। আওয়ামী লীগ করলে অথবা স্বেচ্ছাসেবক লীগ অথবা যুবলীগ অথবা ছাত্রলীগ, আমার এই পরিচয়টা যদি থাকে তাহলে আমি যা ইচ্ছা তা করতে পারি, পুলিশ আমার কিছু বলবে না, এই তো ছিল। এখন সেটা চেঞ্জ হয়ে যুবদল হয়ে গেছে। যুবদল অথবা স্বেচ্ছাসেবক দল অথবা এরকম কোনো একটা ছাত্র দল অথবা জাতীয়তাবাদী দল, যাই হোক না কেন, এই দলের পরিচয়টা যদি আপনি আপনার গায়ে লাগাতে পারেন, এই সাইনবোর্ডে যদি আপনার কপালে লাগুক, বুকে লাগুক, পিঠে লাগুক, যেখানেই লাগুক, যদি লেগে যায় একবার, তাহলে আপনাকে কেউ কিছু বলবে না, আপনি যা বলবেন তাই হবে। এই যে মানসিকতাটা তৈরি হওয়া, এটা কোত্থেকে হলো? ভাবুন একবার, এটা কোত্থেকে হলো? যদি এই পরিচয়টা কোনো কাজে না লাগতো, যদি এই পরিচয়টা সে পুলিশের কাছে ব্যবহার করতে না পারতো, অথবা এই পরিচয় দিয়ে কেউ গেলে পুলিশ যদি তাকে বাড়তি খাতির না করতো, তাহলে কি পরিচয়টা কেউ দিত? একসময় সবগুলো থানা টানা এগুলো কিন্তু লীগের দখলে ছিল। লীগ বলে পরিচয় দিলেই পুলিশ তাকে খাতির যত্ন করতো। এখন যদি লীগের লোকরা আসে, ওই লোকগুলো এসে লীগের পরিচয় দেয়, খাতির যত্ন পাবে? পাবে, অন্য ধরনের খাতির যত্ন পাবে, উল্টো খাতির যত্ন পাবে। এখন আবার দলের খাতির যত্ন আসছে। তাহলে এই যে দল বা লীগ, এগুলো তো পুলিশের দেখার কথা ছিল না। পুলিশ কেন দেখছে? আপনি যে কোনো একজন পুলিশকে জিজ্ঞাসা করেন কেন দেখছে, পুলিশের কাছে কিন্তু জবাব আছে, খুব ভালো জবাব আছে। তারা বলবেন না দেখলে, যদি এগুলোকে আমরা গুরুত্ব না দেই, তাহলে কি আমরা থাকতে পারবো? আমাকে তো বদলি করে দেবে, এবং খুব খারাপ একটা জায়গায় বদলি করে দেবে। আচ্ছা, বদলিটা কে করে? তার ঊর্ধ্বতন করে। তো ঊর্ধ্বতনকে কে চাপ দেয়, অথবা ঊর্ধ্বতন কেন এই দলকে গুরুত্ব দেয়? দেখেন, আপনি ধীরে ধীরে কিন্তু যদি পেছন দিকে যান, লেজ ধরে ধরে যদি মাথার দিকে যান, আলটিমেটলি কাকে পাবেন বলেন তো? পাবেন ক্ষমতাসীন দলকে। আপনি যদি আরও পেছনে যান, তো ক্ষমতাসীন দল যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়েছে তাকে পাবেন। উনি তো আবার দার্শনিক মানুষ, উনি কিন্তু কথাবার্তা খুব সুন্দর বলেন, সালাউদ্দিন আহমদ সাহেব। এগুলো যে ঘটে আপনি দেখেন না ভাই। আচ্ছা, আরও যদি উপরে যান, তাহলে পাবেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে বুঝেন যে আলটিমেটলি কিন্তু বদনামটা ওনার হচ্ছে। দেখুন, আমি আরও কয়েকটা ঘটনা বলি আপনাদেরকে। কিছুদিন আগে বরিশালে একটা ঘটনার কথা মনে আছে? ওই যে আপনার অন্ডকোষে চাপ দিয়ে চেক সিগনেচার করে নেওয়া, অথবা দলিলে সাদা স্ট্যাম্পে সিগনেচার করে নেওয়া, খেয়াল আছে আপনাদের? তারপরে আরেকটা ঘটনা বলি, নরসিংদীর একটা ঘটনা। নরসিংদীতে কী হলো, এক লোক বালু ব্যবসায়ী, তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যে এক বিএনপি নেতা তার বাড়িতে নিয়ে মারধর করেছে, এবং কানের কাছে যে বলেছে তুই এলাকা ছেড়ে চলে যা, এবং বলার সময় আদর করে কানের মধ্যে একটা কামড়ও দিয়ে দিয়েছে। এবং কামড় দেওয়ার ফলে ওই ভদ্রলোকের কানে 4টা সেলাই করতে হয়েছে। এই সেলাইটা ডাক্তারাই করেছেন ওখানকার হাসপাতালে। যে পরে একটা মামলা হয়েছে, যে লোক কামড় খেয়েছে তিনি কিন্তু মামলা করার সাহস পান নাই। মামলা করেছেন আরেকজন লোক, উনি আবার ছাত্র দল করেন, উনি নাকি ওই ব্যবসায়ীর বিজনেস পার্টনার। আচ্ছা, উনি মামলা করেন, যে কামড় খেলেন উনি মামলা করলেন না কেন? ভাবুন, এই প্রশ্নগুলো তো আমাদের মনে নিশ্চয়ই আসে। যিনি কামড় খেলেন উনি কেন মামলা করলেন না? হয়তো উনি গিয়েছিলেন, মামলা নেয়নি, অথবা বলা হয়েছিল ও আসলে মামলা নেবে না। এরকম তো হয়। আপনি কিন্তু চাইলেই থানায় গেলে মামলা করতে পারবেন না, যাই দেখেন, পারবেন না। পুলিশ মামলা নেবে না, আপনার কাছে আপনি কী করবেন? মামলা নেওয়ানোর জন্য অনেক সময় লোকে আদালতের কাছে যায়, যে পুলিশকে বলে দেন যেন মামলা নেয়। যাক, এটা অন্য কারণ আছে, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। তো এখন তাহলে মামলাটা কে করলো? মামলা করলো ছাত্র দলের এক নেতা, সজীব নাম ভদ্রলোকের। সজীব সাহেব যে মামলা করলেন। আচ্ছা, মামলা করলেন, কার বিরুদ্ধে মামলা করলেন?
যার বিরুদ্ধে মামলা করলেন উনি আবার ওই উপজেলার বিএনপির নেতা। আমি ওর নাম ধামে আর যাচ্ছি না, সিম্পলি সহজ করে বলি যে বিএনপির নেতার বিরুদ্ধে মামলা হলো, তার সঙ্গে আরও কয়েকজন আসামি ছিল। মামলা করার পরে কী হলো, দুদিন পরে দেখা গেল যে ওই সজীব সাহেব যিনি মামলা করেছেন, বাদী যিনি, ওনার বাড়িতে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ওনার কতগুলো পোষা পাখি ছিল, বোঝা যায় ভদ্রলোক শৌখিন লোক, ওনার 15টা পাখি আগুনে পুড়ে মারা গেল। এবং যেখানে মামলা, যে ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল ওই ঘরে আবার তারেক রহমানের ছবি ছিল, তার দলের জিয়া রহমানের ছবি ছিল, খালেদা জিয়ার ছবি ছিল, অনেকটা আগুন ছিল, ওগুলো সব পড়ে গেছে। আগুন তো আর দল বুঝে না, বুঝছেন না, আগুন তো আর তারেক রহমানকে চিনে না। আগুন পাইছে, সব পাখিও মারছে, তারেক রহমানের ছবি মানে পুড়ে দিয়েছে। এই পর্যন্ত আমরা মনে করি যে এটা এরকম তো ঘটে প্রায়। পরবর্তী সময় কি ঘটলো, যেটা ঘটলো সেটা আমার কাছে একটু অবাকই লাগছে, এবং ওইটা নিয়ে আসলে আমি মূলত আজকে কথা বলতে চাচ্ছি। সেই ঘটনাটা হলো যে আজকে গতকালকে দেখলাম যে এটা নিয়ে ওখানকার নরসিংদীর যে বিএনপি আছে, নরসিংদীর বিএনপি তারা দাবি করছে, মানে নরসিংদীর পলাশ উপজেলায় এই ঘটনা, ওখানকার যে বিএনপি, সেই বিএনপি একটা মানে ঘোড়াশাল পৌর বিএনপি তারা একটা সংবাদ সম্মেলন করেছে, এবং সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা সাহেব। তিনি বলেছেন এই যে নরসিংদীতে ব্যবসায়ীর কানে কামড় দেওয়ার অভিযোগ মিথ্যা। দেখেন, মামলা যার বিরুদ্ধে হয়েছে, মিস্টার মহিউদ্দিন চিস্তিয়া, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি ছিলেন বিএনপির নেতা। ওনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে পৌর বিএনপি, মানে দল এখানে করতেছে, এবং দল বলতেছে মানে জাতীয়তাবাদী দল মানে বিএনপি, সে ঘোড়াশাল পৌর শাখা যিনি আছে, তারা বলতেছে যে এই ঘটনাটা মিথ্যা। আমার প্রশ্ন হলো, এখানে দল কেন জড়ালো? মামলা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তিটা ফেস করবে, দল বলতেছে এই ঘটনাটা আমরা আইনগতভাবে ফেস করব। তো আপনি কেন ফেস করবেন? আপনার বিরুদ্ধে মামলা হয় নাই, মানে দলের বিরুদ্ধে মামলা হয় নাই, দল কেন ফেস করবে? এই জায়গাটাতেই প্রশ্ন। তার মানে দল এবং ব্যক্তি একাকার হয়ে যাচ্ছে, এবং দল এবং ব্যক্তি একাকার হয়ে যাচ্ছে বলেই কিন্তু আইনের শাসনটা ব্যাহত হচ্ছে। এখন পুলিশ যখন কোনো অ্যাকশন নেবে, তখন কিন্তু আলটিমেটলি এটা দলের বিরুদ্ধে চলে যাবে। তো আমাদের দেশে পুলিশের কি ক্ষমতা আছে যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া? কারণ পুরো বিএনপি তো এখানে এক হয়ে গেছে, পুরো বিএনপি তো এর ব্যাপারে করতেছে যে ওখানে কোনো ঘটনা, কানে কামড় দেওয়ার কোনো ঘটনা ঘটে না। তাহলে তার কানে হয়েছিলটা কি? আমরা তো ছবি দেখেছি, সে কানের সেলাই করতে হয়েছে, ডাক্তারও বলেছে যে 4টা সেলাই লেগেছে। তাহলে কানে কামড় দেওয়ার ঘটনাই ঘটে নাই। আপনি যদি বলতেন যে আমার নেতা করে নাই, তাহলে বুঝতাম কানে কামড় দেওয়ার ঘটনাই নাকি ঘটে নাই। তাহলে কানে হলোটা কি? কান নিয়ে যে রক্তাক্ত কানের যে ছবি আমরা দেখলাম, রক্তাক্ত কানের পর তারপরে ডাক্তাররা সেখানে যে বক্তব্য দিল যে কানে 4টা সেলাই লেগেছে, এবং তার সেলাই করার পরের যে ছবি দেখলাম, এই সবগুলিকে আমরা ভুল দেখলাম, সবগুলো মিথ্যা। দল এখানে জড়িয়ে যায়। দল যখন জড়িয়ে যায় তখনই আতঙ্কের জন্ম হয়। দেখুন, আমি আরও ঘটনা বলি, এগুলো তো আমরা উপজেলা পর্যায়ে আসলাম, আসেন এবার একটু কেন্দ্রীয় পর্যায়ে যাই। এবং কেন্দ্রীয় পর্যায়ে গেলে প্রথমে যার নাম আসেন, খুবই ক্যারিসমেটিক লোক, মিস্টার মীর শাহ আলম। উনি আমাদের একজন প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার বিষয়ক প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। উনি খুব কামের লোক আমি বলবো, কারণ ওনাকে নিয়েই যত আলোচনা হচ্ছে এই যাবৎকালে, গত মানে এই সরকার 5 বছরের এই 5 মাসে যে ক্ষমতায় আছে, এই 5 মাসে বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে যে আলোচনা হয়েছে, এই আলোচনা শীর্ষস্থানে আছেন আসলে মীর শাহ আলম। আরও আলোচনা হয়েছে, আমাদের মিলন সাহেবকে নিয়ে আলোচনা হয়েছে, শিক্ষামন্ত্রী, আমাদের যোগাযোগ সেতুমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে, শেখ রবিউল, ওনাদের আলোচনা হয়েছে। কিন্তু সবগুলো যোগ করলেও বোধ হয় মীর শাহ আলমকে কেউ টাচ করতে পারবে না, উনি এত ঊর্ধ্বে উঠে গেছেন আলোচনায়। এবং ইন্টারেস্টিংলি এই আলোচনাগুলি যদি ইতিবাচক হতো তাহলে সেটা সরকারের পক্ষে যেত। ইতিবাচক কী হয়েছে? দেখেন, এই সরকারের আমলে প্রথম যে সাংবাদিকটা গ্রেপ্তার হয়েছে, মানে সংবাদ করার কারণে, সংবাদ লেখার কারণে, সেটা কিন্তু মীর শাহ আলমের কারণে। মীর শাহ আলমের ব্যাপারে সমালোচনা করে একটা রিপোর্ট হয়েছিল, তার কারণে ওনার একজন ভক্ত মামলা করেছেন বগুড়ায়, সেই লোক বগুড়ায় থাকে এবং সে ওখান থেকে গাজীপুর এসেছিল, গাজীপুর থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এই ভদ্রলোকের কারণে। ওনার কর্মকাণ্ডের শেষ নেই, একটার পর একটা ঘটনার উনি কেবল জন্ম দিয়ে যাচ্ছেন। আমি ভেবেছিলাম এগুলো যখন প্রকাশিত হয়েছে, এবং আমরা দেখেছিলাম একটা ঘটনা যে উনি ওখানকার নতুন ইউনিয়নের নামকরণ করেছে নিজের পুত্রের নামে, নিজের ভাতিজির নামে, নিজের বাড়ির নামে আরেকটা নাম করে, এগুলো সব কিন্তু হয়েছে। এগুলো যখন সংসদেও আলোচনা হয়েছে, তখন দেখলাম প্রধানমন্ত্রী এই নামগুলো কেটে দিলেন, নামগুলো পরিবর্তন করা হলো গণশুনানির মাধ্যমে, পরে নাম হলো। ভালো, এটা আমি আমি একটা ইতিবাচক উদাহরণ হিসেবে এটাকে দেখি। কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর তো এটা মন্ত্রণালয় নয়, যে কাজে ওনাকে হস্তক্ষেপ করতে হলো,
আমার প্রশ্ন, ওনাকে কেন হস্তক্ষেপ করতে হলো? কাজটা কি তাহলে ভালো কাজ হলে হস্তক্ষেপ করতেন? কাজটা মন্দ হয়েছিল বলেই, সমালোচনা হয়েছিল বলেই ওইটা উনি ঠিক করতে গিয়েছেন। তো ঠিক করতে যে গেলেন উনি, কাজটা আগে যে মন্দ কাজটা হলো, এই মন্দটা যার কারণে হলো তাকে কি উনি কিছু বলেছেন? আমরা দেখিনি, হয়তো একে একে বলেছেন। আচ্ছা, একে বলেছেন, এতে কি ওনার মধ্যে কোনো চেঞ্জ এসেছে? এরপরে দেখলাম উনি কি প্রেস কনফারেন্স করছেন, নিজের সম্পর্কে বলছেন উনি কত বড় লোকের ছেলে, এগুলি বলেছেন। এগুলো শুনতে কোনো লাভ নাই। কিন্তু চেঞ্জটাকে আমরা সেই বিনয়টা দেখতে পেয়েছি নাকি ঔদ্ধত্য দেখতে পেয়েছি? মেবি উনি বড় লোকের ছেলে, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা দিয়ে ঔদ্ধত্য কেন থাকবে, বিনয় কেন থাকবে না? আমরা তো জানি যে গাছে অনেক ফল হয় সেই গাছ ঝুঁকে থাকে। আপনারা যদি ভেতরে অনেক কিছু থাকে তাহলে আপনি বিনয়ী হবেন, আপনি ঔদ্ধত্য দেখাচ্ছেন কেন? এই জায়গাটাতে আপত্তি। সর্বশেষ কি হলো, চ্যানেল ওয়ানে দেখলাম একটা নিউজ হয়েছে যে উনি এমপি মন্ত্রী হওয়ার পরে কীভাবে ওনার ফ্যামিলি, ওনার ছেলে, ওনার স্ত্রীর নামে ঠিকাদারি ব্যবসা করেছেন এটসেট্রা, ওদের মতো করে একটা তারা রিপোর্ট করেছে। যদি রিপোর্টটা আপনার আপত্তিকর মনে হয়, যদি রিপোর্টটা অসত্য হয়, আপনি এর ব্যাপারে আলোচনা করতে পারেন। প্রেস কাউন্সিল তো আপনারাই বানিয়েছে, সরকারি একটা পার্ট প্রেস কাউন্সিল। প্রেস কাউন্সিলে যান, প্রেস কাউন্সিলকে বলে, প্রেস কাউন্সিলের সমালোচনা করুন। এটার তো আইনগত নানা রকম পদ্ধতি আছে। সেখানে না যেয়ে ওদের ফেসবুক পেজটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হলো। উনি বলবেন যে আমি তো করিনি। হ্যাঁ, উনি করেননি, আমি অস্বীকার করছি, শাহ আলম সাহেব করেননি, কিন্তু ওনার হয়ে কেউ না কেউ করেছেন। যারা করেছেন তাদেরকে উনি চেনেন না, এটা তো হতে পারে না। কারণ যারা করেছেন, এই কমপ্লেনগুলি করেছেন, স্ট্রাইক দেওয়া হয়েছে, ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে, এই কাজগুলি যারা করেছেন তাদের নামও দেখলাম। এগুলো কিন্তু এখন বোঝা যায়, দেখা যায়, জানা যায়, যে কেউ জানতে পারে, আমিও জানতে পারি, আপনিও জানতে পারেন। জটিল কোনো কাজ না এগুলো। যারা করেছেন তারা কি মনে করেন আপনি ওইটা করার সঙ্গে সঙ্গে এসে শাহ আলম সাহেবকে ফোন করে বলেন নাই যে নেতা ডিসি বন্ধ করে? বলছেন তো। আচ্ছা, চ্যানেল ওয়ানের মালিককে সাংবাদিকতাই করে, কোনো সন্দেহ নেই। আমাদের বন্ধু বান্ধব সেখানে ভালো ভালো পদে আছেন এবং তারা জেনুইন সাংবাদিকতা করার চেষ্টাই করতেছেন। ওনাদের বেশ কয়েকটা নিউজ আলোচিত হয়েছে, আমার খুব পছন্দ যে ওনারা আসলে জার্নালিজমটা করার চেষ্টা করছেন। খুবই পেশাদার কিছু লোক এটার মাথায় আছেন। কিন্তু মালিককে যত যাই বলেন, এই সমস্ত চ্যানেল, মিডিয়া, এগুলো কিন্তু মালিকের ইচ্ছার বাইরে যেতে পারে না। মালিককে, মালিক কিন্তু বিএনপি সংশ্লিষ্ট একজন লোক, এটা সবাই জানে। তো বিরোধটা কোথায়? নরসিংদীতে বিরোধ কোথায়? যে মামলার বাদী সেও বিএনপি সংশ্লিষ্ট, যে মামলার আসামি তিনিও বিএনপি সংশ্লিষ্ট। এখানেও আমরা একই জিনিস দেখছি। ঘটনাটা কি? নিজেদের মধ্যে মারামারি লেগে গেল এত তাড়াতাড়ি, যেটা নাকি আওয়ামী লীগের হতে লেগেছিল অনেক বছর, আর এটা অনেক মাসের মধ্যে হয়ে গেল। এই জায়গাটাতেই আমার প্রশ্ন। দেখুন, আপনারা বলবেন হ্যাঁ আমরা মারামারি করছি, আপনি অত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা না। যখন আপনারা মারামারি করেন, তার উত্তাপটা এসে কিন্তু আমাদের গায়ে লাগে। আপনাদের কিছু হয় না, আপনারা একসময় আবার মিলমিশ করবেন, আবার একসঙ্গে কেউ না কেউ এসে মিলাই দিবে, হ্যান্ডশেক করবেন, সবই ঠিক আছে। বিপদে পড়বো আমরা কারা? আমরা সাধারণ মানুষরা। অথবা যে সমস্ত সাংবাদিকরা মালিকের প্ররোচনায় উৎসাহ পেয়ে এই সমস্ত রিপোর্ট করেন, দেখেন তার চাকরি কয়দিন থাকে। আমার তো সন্দেহ আছে। আমার অতীত ইতিহাসটা আমার কিছু আমার জীবনে কিছু ঘটেছে, আমরা তো কিছু জানি। মালিকের কথা অনুযায়ী, মালিকের আশকারা পেয়ে, মালিকের উৎসাহ পেয়ে রিপোর্ট অনেকে করে। তারপরে রিপোর্টটা যার বিরুদ্ধে যায় তার সঙ্গে মালিকের খাতির হয়ে যায়, এবং খাতির হওয়ার পরে মাঝখান থেকে ওই রিপোর্টারে যান যায়, তার চাকরি যায়। অদ্ভুত এক দেশে থাকি আমরা। আমি অনুরোধ করব যে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, আমি ওনার সম্পর্কে আমার অতি উচ্চ ধারণা। উনি নিজে ব্যক্তিগতভাবে অনেক কিছু করার চেষ্টা করছেন। এটা ওনার যারা সমালোচনা করেন তারাও স্বীকার করবেন যে উনি ব্যক্তিগত জীবনযাপনের মাধ্যমে, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অনেক ইতিবাচক কাজ করার চেষ্টা করছেন। আমার ওনার কাছে সবিনয় প্রশ্ন, আপনারা যারা সহকর্মী আছেন, যারা ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে বাইরে নিজেদেরকে পরিচয় দেন, তারা কি আপনার ওই কর্মকাণ্ড, ওই আচরণগুলোকে আসলেই ফলো করতে পারছে? আপনি ভদ্র মানুষ, হয়তো কাউকে মুখের উপর কটু কথা বলেন না, কিন্তু এই যে আপনার ভদ্রতা, এটাকে কি অনেকে দুর্বলতা মনে করছে না? মাথায় রাখবেন, ওই যে কানে কামড়, ওটা কিন্তু ওই ব্যবসায়ীর কানে যতটুকু লেগেছে ততটুকু কিন্তু আপনার কানেও লাগার কথা। যদি লাগে তাহলেই আপনি হতে পারবেন মানবিক প্রধানমন্ত্রী। লেগেছে কি? এই প্রশ্নটা কিন্তু থাকলো। আর বরিশালের ওই ঘটনা বললাম না, কারণ ওটা শুনতে খারাপ শোনা যাবে। একটা সাধারণ নাগরিক, হতে পারে সে আওয়ামী ঘনিষ্ঠ, হতে পারে সে আওয়ামী লীগ করে, নিরপরাধ লোক, তার উপর যদি অত্যাচার হয়, সেই অত্যাচারের তাপ, ওই যে আগুন ধরলো, সেই আপনার ছবি পড়ে গেল, কিন্তু পাখি পড়ে গেল, কিন্তু ওই তাপ যদি আপনার গায়ে লাগে এবং সেই তাপ আপনার গায়ে লাগার ফলে আপনার যে প্রতিক্রিয়াটা,
সেটা যদি মানে দৃষ্টান্তমূলক হয়, কেবল তাহলেই আমরা আগামী সময়গুলোকে একটু লজিক্যাল টাইম হিসেবে বিবেচনা করতে পারবো।